নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে, সব ষড়যন্ত্র রুখে দেবে জনগণ, বিএনপি নেতাদের হুঁশিয়ারি। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙে ১৬ লাখ টাকা চুরি, জিজ্ঞাসাবাদে ৩ সিকিউরিটি গার্ড আটক। সিলেটে সাদা পাথর লুটের ঘটনায় মামলা, অজ্ঞাত আসামি ১,৫০০, ৩ দিনে ১ লাখ ঘনফুট পাথর উদ্ধার। শেওড়াপাড়ায় গৃহবধূর মৃত্যুতে মন গড়া সুরতহাল রিপোর্টের অভিযোগ, মরদেহ নিয়ে থানায় স্বজনরা। চুক্তি না হলেও আলোচনায় কিছুটা অগ্রগতি, পরবর্তীতে বৈঠকে জেলেনস্কি ন্যাটোকে আমন্ত্রণের চিন্তা। সাউদি এক্সপ্রেস করবে ওভারহিটিং শেষ, ইঞ্জিন রাখে ঠান্ডা আর দিবে স্মুথ পারফরম্যান্স। সাউদি লুব্রিকেন্টস। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। নির্বাচন বানচালে নানা ফাঁদ পাতা হচ্ছে জানিয়ে নেতাকর্মীদের সতর্ক করেছে বিএনপি। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নেতারা বলেন, জনগণ ভীত সন্ত্রস্ত হয় এমন কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকতে হবে। যে কোনো ষড়যন্ত্র দেশের জনগণ রুখে দেবে বলে হুঁশিয়ারি দেন নেতারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিলের আয়োজন করা হয় শুক্রবার। এ সময় বিএনপি প্রধানের আত্মত্যাগ ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদানের কথা তুলে ধরেন বিএনপি নেতারা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি। সুযোগ থাকলেও গণতন্ত্র এখনো নাগালের বাইরে বলে জানান বিএনপি নেতারা। আগামীতে বিএনপির নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে আসবে বলে প্রত্যাশার কথা জানান বিএনপি নেতারা। অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করার জন্য। আমরা সতর্ক সজাগ থাকবো, কারো পাতানো ফাঁদে বা কারো পাতানো কথা উত্তর দিয়ে যাতে গণতন্ত্রে ভুলণ্ঠিত না হয়। এদিকে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে অধ্যাপক ইউনূসের নাম ইতিহাসে কলঙ্কজনকভাবে লেখা থাকবে। বাংলাদেশে অচিরেই যেন যে শাহাবুদ্দিন রশিদানি একজন পুলিশ দিয়ে নির্বাচন করতে পেরেছে, সেই মতো একটি নির্বাচন করে ডক্টর ইউনূস আপনি ইতিহাসের পাতায় লেখা থাকবেন। যদি তাই না করতে পারেন, ইতিহাসের কলঙ্কে আপনার নাম লেখা হয়ে যাবে। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দেশের জনগণ রুখে দিবে বলেও হুঁশিয়ারি করেন তিনি। যদি জনগণ চায়, যদি শাহাবুদ্দিনের মতো একটি নির্বাচন দেশে হয়। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন পেছানোর মতো কোনো শক্তি বাংলাদেশে নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, আগামী ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। শুক্রবার দুপুরে মাগুরায় শহীদ রাব্বি ও শহীদ আলামিনের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। প্রেস সচিব উল্লেখ করেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান এরই মধ্যে প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। বর্ষা শেষ হলেই নির্বাচনী মহোৎসব শুরু হবে। সবার সহযোগিতা থাকলে শান্তিপূর্ণ ভোট আয়োজন করা সম্ভব হবে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে কাজ চলছে। সংস্কার কার্যক্রম দ্রুত গতিতে চলছে। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এখানে কোনো শক্তি নাই এটাকে এই নির্বাচনকে ডিলে করবে। এটা আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন এবং আমাদের চিফ অ্যাডভাইজার বলার পরেই আপনারা দেখেছেন ইলেকশন কমিশনও বলেছে। এটা আমাদের পুরো জাতি এটার জন্য প্রস্তুতি নিচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিনে ফুল পাঠিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপি স্থায়ী কমিটির সদস্য খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার জন্মদিনে সাধারণত অনুষ্ঠান পালন করেন না, তবে
তার জন্মদিন উপলক্ষে দলের পক্ষ থেকে সারা দেশে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। জাহিদ হোসেন আরও জানান, প্রধান উপদেষ্টা একান্ত সচিব এম খায়রুল ইসলাম এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাজমুল ইসলাম শুক্রবার বিকেল 4টায় গুলশানের চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সত্তারের কাছে ফুলের তোড়া হস্তান্তর করেন। রাজধানীর বনানীতে ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব নামে একটি অনুমোদনহীন ক্লাবে অভিযান চালিয়ে ৩১ বোতল মদ ও ৫২ বোতল বিয়ার উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাসেল সরোয়ার জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ক্লাবটিতে কাউকে পাওয়া যায়নি। নিরাপত্তা প্রহরীর মাধ্যমে ক্লাবের তালা খুলে অভিযান চালায় পুলিশ। এ সময় অবৈধ এসব মদ ও বিয়ার পায় কর্মকর্তারা। এই ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান রাসেল সরোয়ার। এবছর ডেঙ্গু আক্রান্ত ও প্রাণহানির শীর্ষে বরগুনা। এ পর্যন্ত সেখানে মৃত্যু হয়েছে ৪০ জনের, আক্রান্ত প্রায় ৫,৫০০। এডিস নির্মূলে কার্যকর উদ্যোগ না নিলে ডেঙ্গুর প্রকোপ আরও বাড়ার শঙ্কায় চিকিৎসকেরা। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও আক্রান্ত প্রায় ৫০০। মায়ের ছবির পাশে শুয়ে ২ বছরের শিশু ইয়ানা কখনো মায়ের ছবিতে খাবার তুলে দিচ্ছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬ জুন ২৫০ শয্যা হাসপাতালে মারা যান ইয়ানার মা। তিনি সহ এবার জেলায় ডেঙ্গুতে প্রাণহানি ৪০। প্যারাসিটামল দিয়ে যায় আর ওষুধের টোকেন হাতে ধরিয়ে দেয় যে আপনি আনেন। আসলে এরকম চললে এরকম আজমেরি মোনালিসার মতো প্রাণ আরও ঝরবে। চলতি বছর ডেঙ্গু চিকিৎসা নিয়েছেন প্রায় ৫,৫০০ রোগী। তাদের অভিযোগ, হাসপাতাল থেকে শুধু প্যারাসিটামল আর স্যালাইন ছাড়া অন্য কোনো ওষুধ পাচ্ছেন না। চিকিৎসকেরা বলছেন, আপাতত কিছুটা কমলেও সেপ্টেম্বরে আবারও বাড়তে পারে রোগীর চাপ। কালকে আসার পর থেকে এই পর্যন্ত শুধু একটা স্যালাইন পাইছি আর কটা প্যারাসিটামল পাইছি। বৃষ্টির সাথে তো ডেঙ্গুর একটা সম্পর্ক আছে, তো সেই হিসাবে আমরা সতর্ক, বাড়তে পারে। তবে লাস্ট ১০-১৫ দিনের ট্রেন্ড অনুযায়ী পেশেন্ট কমে গেছে। এদিকে পিরোজপুরে এবছর ডেঙ্গুতে মৃত্যু না হলেও দিন দিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আক্রান্ত প্রায় ৫০০। হাসপাতালে ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুণ বেশি রোগী থাকায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকেরা। ডেঙ্গু রোগী সবই রোগীগুলো একসঙ্গে রাখছে, আমাদের তো কোনো চিকিৎসা হয় না, পরিবর্তন হয় না, সহনশীল অবস্থায় আছে, নিয়ন্ত্রণে আছে। তো সেই হিসাবে আমাদের এখানে কোনো মহামারী আকার ধারণ করে নাই। সেই হিসাবে আমরা আমাদের নিজস্বভাবে ব্যবস্থাপনায় আমরা আমাদের রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির ঝুঁকি থাকলেও মশা নিধনে তেমন কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ, অভিযোগ স্থানীয়দের। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। আরিফ, এবছর তো ডেঙ্গু আক্রান্ত এবং মৃত্যুতে শীর্ষে রয়েছে বরগুনা। গত ২৪ ঘন্টায় কতজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে, হাসপাতালে এই মুহূর্তে কতজন ভর্তি রয়েছেন, আর এডিস নির্মূলে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এখন পর্যন্ত? আসলে আপনি জানেন যে বরগুনা এবছর আসলে জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ৫,৫০০-এর অধিক আসলে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছে। আমরা শুধু এই তালিকাটাই পাচ্ছি, যারা চিকিৎসা নিতে যে বিভিন্ন হাসপাতালগুলোতে আসছেন, শুধু সেই তালিকা অনুযায়ী ৫,৫০০-এর মতো রোগী চিহ্নিত হয়েছে। কিন্তু এর বাইরেও কিন্তু অনেক রোগী আসলে রয়ে গেছে, তারা বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিয়ে বাসায় চিকিৎসা নিয়েছেন, তাদের সংখ্যাটা কিন্তু এই তালিকার সাথে যুক্ত হয়নি। তো এই তালিকাটা শুধু সরকারি হাসপাতালগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামগুলাই এসেছে। ভয়াবহতা বরগুনায় আসলে এপ্রিল থেকে জুন জুলাই পর্যন্ত খুব ভয়াবহ রূপ ধারণ করেছিল। তখন আসলে প্রত্যেক দিন হাসপাতালে ২৫০ থেকে ৩০০ রোগী আসলে চিকিৎসা নিয়েছে। যদি আমি গত ২৪ ঘন্টার আক্রান্তের সংখ্যা বলি, সে তো গত ২৪ ঘন্টা আসলে বরগুনায় ২৫ জন রোগী নূতন শনাক্ত হয়েছে এবং এই মুহূর্তে বরগুনায় চিকিৎসা নিচ্ছে ৯৭ জন রোগী। তবে এখানকার যে রোগীদের যে অভিযোগ, আসলে এখানে চিকিৎসা ওনারা ডাক্তার নার্স ওনারা সময় মতো আসলে চিকিৎসা পেলেও ওনাদের যে ঔষধ নিয়ে ওনাদের একটা সংকট রয়েছে। ঔষধ ওনারা পাচ্ছে শুধু নাপা এবং যে স্যালাইন,
এই দুইটা ওষুধই ওনারা আসলে হাসপাতাল থেকে পাচ্ছে। কিন্তু আপনি জানেন যে ডেঙ্গু জ্বরে যারা আক্রান্ত হয় তাদের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা যায়। সেই চিকিৎসা সেই যে ঔষধগুলো অন্য অন্য রোগের যে ঔষধগুলো সেই ঔষধগুলো আসলে হাসপাতাল থেকে তারা পাচ্ছে না, যেগুলো আসলে ওনারা যে বাইরের যে ফার্মেসি আছে সেই ফার্মেসি থেকে ক্রয় করতে হচ্ছে। যে আসলে এই প্রান্তিক এই বরগুনার মতো একটা প্রান্তিক পর্যায়ের মানুষ, যে নিম্ন মধ্যবিত্ত আয়ের যে মানুষগুলো রয়েছে তাদেরকে এই চিকিৎসার ব্যয় মেটাতে আসলে হিমশিম খেতে হচ্ছে। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আসলে এবছর যে বাজেট ছিল সেই বাজেট অনুযায়ী যে ঔষধ ছিল সেই ঔষধগুলো সরবরাহ করা হচ্ছে এবং আগামী যে বাজেট আসবে সেই বাজেটে নতুন করে ঔষধ তারা চাহিদাপত্র দিবে এবং তখন আসলে এই ঔষধের সংকটটা থাকবে না, এমনটা আসলে ওনারা বলছে। তবে এই হাসপাতালে চিকিৎসক সংকট। আরিফ, ধন্যবাদ আপনাকে। বরগুনা থেকে জানাচ্ছেন সহকর্মী আরিফ হোসেন। বিশাল এক জাহাজে করে আমদানি করা গমের কিছু অংশ পচা ও দুর্গন্ধযুক্ত হওয়ায় খালাস কাজ বন্ধ করে দিয়েছে লাইটারের শ্রমিকরা। তবে পচা গমের পরিমাণ সামান্য বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় এজেন্ট প্যাসিফিক ওশান লাইনের কর্মকর্তারা। তারা বলছেন সার্ভের পর নষ্ট গম আলাদা করে রাখা হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠান নাবিল গ্রুপ এইসব গম আমদানি করেছে রাশিয়া থেকে। এমভি কিরান অস্ট্রেলিয়া নামের মাল্টার পতাকাবাহী বিশাল আকারের জাহাজটি ৫৫,০০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে প্রায় ১ মাস আগে গত ১৭ জুলাই। এরপর জাহাজটি থেকে ছোট ছোট ৩৫টি লাইটার জাহাজে করে গম খালাস করে নেওয়া হচ্ছিল ভৈরব, নারায়ণগঞ্জ সহ দেশের নানা জায়গায়। বড় জাহাজ থেকে নামানো গম পচা ও দুর্গন্ধযুক্ত দেখার পর বুধবার মধ্যরাতে খালাস বন্ধ করে দেয় লাইটার শ্রমিকরা। বিষয়টি সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলে পরিদর্শন ও পরীক্ষা শুরু হয়। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা বিডব্লিউটিসিসি এর কর্মকর্তারা বলছেন পচা গমগুলো সরিয়ে রাখা হয়েছে। লাইটারটা যখন লোড চলছিল তখন ওরা কিছু ভিজা গম, তো জানেন এটা ভিজে পানি লাগলে পচে যায়, গন্ধ হয়। কিছু পরিমাণ গম সে তার লাইটারে যখন ঢুকছে তখন সে ওই আনলোডিংটা বন্ধ করছে সমুদ্রে। তবে জাহাজটির স্থানীয় এজেন্ট প্রতিষ্ঠান প্যাসিফিক ওশান লাইনের কর্মকর্তারা জানান দুর্যোগপূর্ণ আবহাওয়া কেটে গেলে গম খালাস আবার শুরু হবে। পচা কিছু গম আলাদা করে রাখার কথাও স্বীকার করেন তারা। ঝড় বৃষ্টির কারণে 50 কেজি 1 কেজি এই ধরনের হইলে হয়, অনেক সময় হয় না, বেশিরভাগই ভালো থাকে, সবসময় ভালো থাকে। এগুলো তো সার্ভে করে, বুঝেন নাই। দীর্ঘ সময় জাহাজে থাকার কারণে হেজে পানি ঢুকে গম নষ্ট হতে পারে বলে সন্দেহ কর্মকর্তাদের। এই নষ্ট গমের পরিমাণ 10 থেকে 20 টনের বেশি হবে না বলে জানান আমদানিকারকের প্রতিনিধিরা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। গত 1.5 মাসে পরীক্ষামূলকভাবে চট্টগ্রাম থেকে ঢাকায় প্রায় 5 কোটি লিটার ডিজেল পাঠানো হয়েছে পাইপলাইনে। জ্বালানি খাতের সরকারি কোম্পানি পদ্মা, মেঘনা ও যমুনা এই তেল সরবরাহ করেছে। আজ আনুষ্ঠানিকভাবে পাইপলাইনে তেল সরবরাহের কার্যক্রম উদ্বোধন হবে। চট্টগ্রাম থেকে ঢাকায় পাইপলাইনে জ্বালানি তেল সরবরাহ প্রকল্পের কাজ শেষ হয়েছে। 2016 সালে প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছিল পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। 3 দফা মেয়াদ বাড়ানোর পর প্রকল্পটির কাজ শেষ হয়েছে চলতি বছরের মার্চে। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 838 কোটি টাকা। প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রকল্পটি আনুষ্ঠানিকভাবে চালু হলে পাইপলাইনে চট্টগ্রাম থেকে ঢাকায় বছরে সর্বোচ্চ 27 লাখ টন বা 317 কোটি লিটার ডিজেল সরবরাহ করা যাবে। আলুর ফলন ভালো হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানে কৃষকরা। তাদের দাবি বাজার দরে বিক্রি করে মুনাফা তো দূরের কথা, উৎপাদন খরচে উঠছে না। ফলে আলু মজুত করে বিপাকে কৃষক, ব্যবসায়ী। হিমাগারের জায়গা কম থাকায় ঘরে সংরক্ষণ করায় পচন ধরছে আলুতে। ফলে বিক্রি করতে হচ্ছে উৎপাদন খরচের অর্ধেক দামে। গত বছর লাভ বেশি হয় এবছর অধিক মুনাফার আশায় জয়পুরহাটে আলু চাষে আগ্রহী হন কৃষকরা। মৌসুমের শুরুতে প্রায় সব আবাদি জমিতে আলু চাষ হয়, ফলনও ভালো হয়েছে। তবে হিমাগারের সংরক্ষণের সুযোগ না পাওয়ায় কৃষকের ঘরে পচে যাচ্ছে আলু। অন্যদিকে বাজারে সরবরাহ বেশি হয়, দাম পাচ্ছেন না কৃষক। হিমাগারে প্রতি 60 কেজি আলু সংরক্ষণে খরচ হয়েছে 1500 টাকা পর্যন্ত। আর বর্তমান বাজার দর বস্তাপ্রতি 900 থেকে 1000 টাকা। 1350 টাকা বস্তা পড়ে গেছে। এখন সে বস্তা এখন পড়ে গেছে 900 টাকা, 950 টাকা। এখন আমরা কৃষকেরা কিভাবে বাঁচবো? তবে আলুর জন্য আবহাওয়া অনুকূলে হলে ভালো দাম পাওয়ার আশা কৃষি কর্মকর্তার। এছাড়া কোনো সিন্ডিকেট হলে তা কঠোরভাবে দমন করা হবে বলেও জানান।
সংরক্ষিত আলু যখন বাজারজাত হবে, বাজারে সরবরাহ তৈরি হবে, তখন আলুর ন্যায্য মূল্য পাবে এবং কৃষক তাদের যে ক্ষতিটা এখন সাময়িক হচ্ছে সেই ক্ষতিটা কাটিয়ে উঠতে পারবে। বগুড়ায় চাহিদার চেয়ে মজুদ বেশি থাকায় ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক। কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে বগুড়ায় 46টি হিমাগারে জুলাই মাস পর্যন্ত আলু মজুত রয়েছে প্রায় 4,03,958 মেট্রিক টন। তাই আলুর চিপস, আটা সহ বিভিন্ন প্রক্রিয়ায় বাজারজাতের পরামর্শ দেওয়া হচ্ছে। 18 টাকা 19 টাকা প্রায় 20 টাকার মতো প্রায় পড়ছে স্টোরে। তো আমরা এখন যে বাজারে আলুটা কিনতেছি এটা মূলত আমরা 13 টাকা কিংবা 12 টাকায় কিনতেছি। বাজার মূল্যের কারণে যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রায় 6 টাকা 7 টাকা করে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যারা ব্যবসায়ী আছে তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। লালমনিরহাটে প্রতিদিনই কমছে আলুর দাম। বর্তমানে স্থানীয় বাজারে প্রতি কেজি আলু খুচরায় বিক্রি হচ্ছে 10 থেকে 15 টাকা দরে, আর পাইকারি বাজারে বিক্রি করতে হয় 7 থেকে 10 টাকায়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পদ্মার তীব্র স্রোতে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে 200 বছরের দিঘিরপাড় বাজার ও নদী তীরবর্তী এলাকায় ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে বাজারের বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলছে পানি উন্নয়ন বোর্ড। দেশের মধ্যাঞ্চলে বাড়ছে পানি, এতে পদ্মায় স্রোত বেড়ে মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজার ও আশপাশের এলাকায় ভাঙন দেখা দিয়েছে। স্রোতের তোড়ে 3 দিনে বিলীন হয়েছে 200 বছরের পুরনো বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান। স্রোত বাড়তে থাকায় আতঙ্কে অনেকে সরিয়ে নিচ্ছেন দোকানপাট। 8টা ঘর নদীতে ভাঙা একদম নদীতে বিলীন হয়ে গেছে এবং 3 থেকে 4 কোটি টাকার অর্থনৈতিক ক্ষতি হয়েছে। প্রতি বছরে নদীর পদ্মার ভাঙনে আমাদের এই দিঘিরপাড় বাজার একটু একটু করে পুরা বাজারটাই বিলীন হয়ে যাচ্ছে। ভুক্তভোগীদের অভিযোগ, বাজারের আশপাশে অবৈধভাবে বালু তোলার কারণে এমন ভাঙন। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। ভাঙনটার মেন কারণ হলো ড্রেজিং, অপরিকল্পিতভাবে ড্রেজিং হয় রাতের আধারে, কিন্তু এই প্রশাসন নির্বিকার থাকে। বস্তা ফালায় যে এই বস্তার কোনো আগর নিগর নাই, এখানটা 10টা হালায়, ওখানটা 20টা হালায়, ওখানে 1 টলা হালায়, এমনি হালায় তো এই ভাঙন ফিরিতে পারবো না। ভাঙন রোধে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়ে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলা হচ্ছে। অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের। হুট করে ভাঙন শুরু হয়, এখানে পানি উন্নয়ন বোর্ড সঙ্গে সঙ্গে জিও ব্যাগ এবং ব্লক ফালিয়ে এটা ভাঙন রোধ করার চেষ্টা করে থাকে। এই কাজটা এখন হবে এবং পরবর্তী বিষয়টা আমরা আপনাদেরকে পরবর্তী ব্রিফ করব। এখানে যতগুলি জিও ব্যাগ ছিল ইতিমধ্যে বিয়োগ অনুযায়ী আমরা 100% জিও ব্যাগ আমরা ডাম্পিং করে ফেলেছি এবং সিসি ব্লক ম্যানুফ্যাকচারিং তৈরি হয়েছে এবং এইগুলিও চলমান আছে। তাই এর বারেও আমরা যেগুলি আছে এই কাজ এখন চলছে এবং ইনশাল্লাহ এই ভাঙন আমরা রোধ করব। স্থানীয়রা বলছেন, জিও ব্যাগ ফেলে ভাঙন বন্ধ সমাধান নয়, স্থায়ী ভাঙন ঠেকাতে প্রয়োজন টেকসই বাঁধ নির্মাণ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতায় ক্ষতি হয়েছে ফসলের। জমিতে পানি জমায় নষ্ট হচ্ছে আমন ধান, কাঁচা মরিচ সহ সবজির ক্ষেত। এতে বিপাকে পড়েছেন কৃষকেরা। নিচু এলাকায় জমি থেকে দ্রুত পানি নিষ্কাশনের পরামর্শ কৃষি বিভাগের। ক্ষয়ক্ষতি নিরূপণ করে সহায়তার আশ্বাস কর্মকর্তাদের। যেদিকে চোখ যায় শুধু পানি। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় শীতলা ইউনিয়নের বেড়াবিলের চিত্র এটি। গত 1 সপ্তাহের টানা বৃষ্টিতে তলিয়ে গেছে আমনের ক্ষেত, এতে বিপাকে পড়েছেন কৃষকরা। স্থানীয়দের অভিযোগ, বেড়াবিল থেকে শীতলং বিল পর্যন্ত 3 কিলোমিটার সংযোগ খালটি দখল আর দূষণে ভরাট হয়ে গেছে। খাল দিয়ে বৃষ্টির পানি বের হতে না পারায় জলাবদ্ধতা দেখা দিয়েছে 100 একর ফসলি জমিতে। এলাকার ফসল নষ্ট হয়ে গেছে বেড়াবিলের বান থাকার কারণে। মানুষে কাল বইরে ভারী ঘর ধরে দিলাইছে, কেউ ক্ষেত করে লাইছে। আমরা ছোট হয়েছি, কাল বড় ছিল অনেক। আমরা হাজার হাজার একর সম্পদ পানির নিচে এই খালের জন্য। কৃষি বিভাগ বলছে এলাকার 40 থেকে 50 একর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। আর স্থানীয়রা আবেদন করলে খাল খননের উদ্যোগ নেওয়া হবে, জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরপরে যদি আর বৃষ্টি না হয় তাহলে আমরা আশা করতেছি ক্ষতির পরিমাণ অনেক কমে যাবে এবং তারপরেও আমরা ক্ষতির পরিমাণ নিরূপণ করে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। এই খাল আসলে খাল জমির উপরে কিনা না, ন্যাচারাল খাল কিনা না, এই খালের উৎপত্তি এবং পতিত এগুলো আমরা সার্ভে করে জরিপ করে তারপরে প্রকৃত ব্যবস্থা নেওয়ার জন্য, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কর্তৃপক্ষ বরাবর সুপারিশ প্রেরণ করব। এদিকে ফরিদপুরে মধুখালীতে অতি বৃষ্টিতে নষ্ট হয়েছে মরিচের ক্ষেত। কৃষকরা বলছেন,
কিছু মরিচ বিক্রি করা গেলেও গত 1 মাস ধরে বৃষ্টিতে ফসল তোলা সম্ভব হয়নি। 1-1.5 মাস বৃষ্টি নামার কারণে এই মরিচ গাছ সবই পানি ঠিক ছিল, পানিতে তলায় গেছিল, এখন সবই মারা গেছে। এখন এই মুহূর্তে গাছ মারার আগে আরো প্রায় 1.5-2 মাস আমরা মরিচ উঠাইতে পারতাম। চলতি বছর 986 মেট্রিক টন মরিচ উৎপাদনের লক্ষ্যমাত্রা থাকলেও তা অর্জন সম্ভব হবে না, জানিয়েছে কৃষি বিভাগ। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বর্ষা শেষ না হতেই শরতের রূপ উপকে দিচ্ছে পাহাড়ে। একদিকে বৃষ্টি স্নাত সবুজের সজীবতা, অন্যদিকে শরতের আগমনী বার্তা। প্রকৃতি যেন সবটুকু উজাড় করে সেজেছে নতুন রূপে। আর এই সৌন্দর্যের হাতছানিতে সাড়া দিয়ে খাগড়াছড়ির পাহাড়ে বেড়েছে পর্যটকদের সমাগম। কখনো রোদ, কখনো বৃষ্টি। পাহাড়ের বাঁকে বাঁকে বৃষ্টিস্নাত সবুজের স্নিগ্ধতা আর আকাশের বুকে সাদা মেঘের ভেলা ভ্রমণ পিপাসুদের মাঝে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। বর্ষায় নানা ঝক্কি থাকলেও প্রকৃতির এমন সজীবতা টানছে অনেক দর্শনার্থীকে। পাহাড়ে বেড়ানোর জন্য এ মৌসুম সম্পূর্ণ অন্যরকম অভিজ্ঞতার, বলছেন তারা। বৃষ্টির দিনে তো এমনিতেও পাহাড় সুন্দর, এই জন্য পাহাড়টা দেখার জন্য। বৃষ্টির পরে গরমটা বিকালে আমরা আলুতিলায় ঘুরতে এসেছি। আলুতিলায় পাহাড়ের বসে খাগড়াছড়ি শহরটা দেখতে অসাধারণ। অন্যান্য বছরের তুলনায় এবার এই মৌসুমে পাহাড়ের লোক সমাগম কিছুটা বেড়েছে, জানান পর্যটন ব্যবসায়ীরা। আগামীতেও এমন ভিড় থাকার প্রত্যাশা তাদের। যে দিনগুলোতে বন্ধ থাকে সাধারণত শুক্র শনি, এই দিনগুলোতে মোটামুটি পর্যটক আসে। আশা করি এই সৌন্দর্য উপভোগ করার জন্য পর্যটক সামনের দিকে আসবে বলে আমি মনে করি। দেশের পর্যটনের অন্যতম আকর্ষণ হওয়ায় পাহাড়ের পরিবেশ রক্ষায় বিশেষ গুরুত্ব দিচ্ছে বন বিভাগ। নেওয়া হয়েছে বৃক্ষরোপণেরও উদ্যোগ। এছাড়া সবার সচেতনতাও জরুরি, বলছেন কর্মকর্তারা। আমরা বন বিভাগের পক্ষ থেকে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, দেশীয় প্রজাতির চারা স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে লাগানোর ব্যবস্থা করছি, যেন প্রকৃতি আরও সুন্দর হয়, আরও আকর্ষণীয় হয়। প্রতি বছর বর্ষা মৌসুমে খাগড়াছড়ির পাহাড়ে অন্তত 40,000 পর্যটকের সমাগম হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাই।